হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি কার্য, ক্ষমতা ও শক্তি, এবং ইতিমধ্যেই আমরা কার্য, ক্ষমতা, গতিশক্তি এবং স্থিতিশক্তি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শক্তির রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ এনার্জি, আর তার সাথে দেখব যে শক্তির সংরক্ষণ সূত্র। তো প্রথমে শুরু করি শক্তির রূপান্তর নিয়ে। শক্তির রূপান্তর বলতে আমরা এটাই বুঝি যে আমাদের প্রকৃতিতে যে বিভিন্ন রূপে কিন্তু শক্তি বিদ্যমান। আমরা দেখতে পাই আমরা আগেও দেখেছি যে শক্তি বিভিন্ন প্রকারের হয়। যেমন ধরো, শক্তি বলতে আমরা অনেক রকমের বলি, যেমন ধরো আলোক শক্তি, অনেক রকমের শক্তি বোঝায়। আলোক শক্তি হতে পারে, চৌম্বকীয় শক্তি হতে পারে, রাসায়নিক শক্তি হতে পারে, তারপর ধরো তাপ শক্তি হতে পারে। ঠিক আছে? তো এই যে বিভিন্ন ধরনের শক্তি আছে পৃথিবীতে, এগুলো কিন্তু এক একটা শক্তির কী হচ্ছে, এগুলো কিন্তু এক একটা রূপ, শক্তির রূপ। তো পৃথিবীতে কিন্তু বিভিন্ন রূপে কি শক্তি আছে, এবং আমরা দেখতে পাই যে একটা রূপ থেকে আর একটা রূপে কিন্তু শক্তি পরিবর্তিত হয়। একটা রূপ থেকে শক্তি আর একটা রূপে পরিবর্তিত হয়। তো এইটাই হচ্ছে শক্তির রূপান্তর। যে একটা রূপ থেকে যখন শক্তি অন্য রূপে পরিবর্তিত হয় তখন তাকে বলা হয় শক্তির রূপান্তর। এবং আমাদের বাস্তব উদাহরণ যদি তোমরা দেখো, যে বিভিন্ন উদাহরণ আছে যেখানে শক্তির এক রূপ থেকে অন্য রূপে আমরা পরিবর্তিত হচ্ছে, সেটা আমরা দেখতে পাই। যেমন ধরো, আমরা কিন্তু তড়িৎ শক্তি থেকে আমি একটা টিভি চালাই, তখন আমি কি প্লাগটাকে অন করে দিই, প্লাগটাকে লাগিয়ে দিই, তখন হচ্ছে তড়িৎ শক্তি কী হয়, তড়িৎ শক্তি থেকে আমরা কি পাই, যখন টিভি চলে তখন আমরা শব্দ শক্তি পাই আর আলোও পাই। কারণ হচ্ছে ওই যেটা দেখি, ভিডিওটা দেখি, তখন তাতে কি থাকে, ব্রাইটনেস থাকে, আলো থাকে। তো সেই জন্য আমরা তড়িৎ শক্তি থেকে কি পাই, শব্দ শক্তি পাই, তারপরে আলোক শক্তি পাই কোথায়, যখন আমরা একটা টিভি চালাই। তারপর ধরো আমরা খাবার খাই, খাবারের মধ্যে কি থাকে, রাসায়নিক শক্তি থাকে বা কেমিক্যাল এনার্জি বলা হয়। তো খাবারের মধ্যে কি থাকে, রাসায়নিক শক্তি। আবার সেটা খেয়ে আমরা কি, আমাদের দেহে শক্তি আসে, আমরা সাইকেল চালাতে পারি, বিভিন্ন কাজ করতে পারি, তখন সেটা কি যান্ত্রিক শক্তি হয়ে যায়। তাহলে খাবারে যে রাসায়নিক শক্তি থাকছে সেটা থেকে আমরা কি পাচ্ছি, যান্ত্রিক শক্তি পাচ্ছি। তো সেই জন্য শক্তির রূপান্তর হচ্ছে। আবার ধরো, যখন আমরা জেনারেটর চালাই, তখন আমরা দেখবে হাত ঘুরিয়ে আমাদেরকে জেনারেটর চালাতে হয়, তখন সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যখন আমরা হাত ঘোরাচ্ছি, তখন তারপরে যখন সেখান থেকে কী পাচ্ছি, আলো পাচ্ছি, ফ্যান চলছে, তো সমস্ত কিছুই হয়। তো আলো জ্বলে চলে, তার মানে কি আমরা ইলেকট্রিক্যাল বা তড়িৎ শক্তি পাই। যে জেনারেটর চালালে আমরা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই। তারপর ধরো আমরা টোস্টার ব্যবহার করি পাউরুটি গরম করার জন্য, তখন দেখবে যে আমরা তড়িৎ শক্তি ব্যবহার করি যাতে ওই কারেন্ট দেই, সেই জন্য আমরা কি পাই, গরম হয়, এটা পাউরুটিটা গরম হয়, তার জন্য তাপ শক্তি পাই। তাহলে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি পাচ্ছি। তারপর ধরো, যে বিভিন্ন যে জ্বালানি, যে ফুয়েল আমরা পেট্রোল পাম্পে দেখতে পাই, যে পেট্রোলটা একটা ফুয়েল, সেটা হচ্ছে তার মধ্যে কী থাকে, রাসায়নিক শক্তি থাকে। তার ফলে সেটা যখন গাড়িতে দিই, গাড়ি কিন্তু চলতে পারে। তার মানে কি, গাড়ির যান্ত্রিক শক্তি দেখাতে পারে, যান্ত্রিক শক্তিতে এই যে আমরা রাসায়নিক শক্তি দিলাম, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার ধরো, ব্যাটারির মধ্যেও থাকে যার রাসায়নিক শক্তি, সেটা যদি এই ব্যাটারি যদি আমি কোনো টর্চে লাগাই, তখন আমরা দেখতে পাই যে টর্চ থেকে আমরা আলো পাচ্ছি। তার মানে কি, আলো পাওয়া মানে আলোক শক্তি। তাহলে এখানে কি হলো, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি। তোমাদের বিভিন্ন পরীক্ষাতে অ্যাটলিস্ট একটা এমসিকিউ থাকেই, যেটা বলে যে ধরো, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিল যে এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটা বলো, তখন তোমাকে সেটা বলতে হবে, এবং সেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও সেটা আসে। তো অবশ্যই এটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আসি শক্তির সংরক্ষণ সূত্র। একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে বললাম যে শক্তি বিভিন্ন রূপে বিদ্যমান, শক্তি একটা শক্তি থেকে আর একটা শক্তিতে পরিবর্তন হয়। সেই জন্য শক্তি সংরক্ষণ সূত্র বলতে বোঝায় যে পৃথিবীতে মোট শক্তি হচ্ছে ধ্রুবক। পৃথিবীতে মোট শক্তি হচ্ছে ধ্রুবক, শক্তি কিন্তু বাড়ে না বা কমে না। শক্তি বাড়ে না বা কমে না, শক্তিকে আমরা নতুন করে তৈরি করতে পারবো না, বা শক্তিকে আমি নষ্টও করতে পারবো না। যা কি হবে, যে শক্তি কিন্তু এক রূপ থেকে
এক রূপ থেকে অন্য রূপে কী হবে পরিবর্তন হতে পারে কেবল। তাহলে শক্তির রূপান্তর সম্ভব, কিন্তু শক্তিকে আমরা কি করতে পারি না, সৃষ্টি করতে পারি না বা ধ্বংস করতে পারি না। শক্তিকে আমরা সৃষ্টি করতে পারবো না বা ধ্বংস করতে পারবো না। পৃথিবীতে মোট শক্তি ধ্রুবক। পৃথিবী যখন নতুন শুরু হয়, পৃথিবীতে যখন জীবনযাত্রা শুরু হয়, তখনও যা শক্তি ছিল এখনও সেই শক্তিই আছে, কিন্তু কি হয়, শক্তির বিভিন্ন রূপে আমরা বিভিন্ন শক্তিকে দেখতে পাই এবং শক্তির রূপান্তর সম্ভব। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র, যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা শক্তিকে ধ্বংস করা যায় না। কিন্তু পরবর্তীকালে যখন আইনস্টাইন, মানে এটা ছিল, এই সূত্রটা শক্তি সংরক্ষণ সূত্র ছিল অনেক দিন পরে, যখন কে এলো, আইনস্টাইন এলো, এবং আইনস্টাইন কি বললেন, আইনস্টাইন দিলেন থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি মানে হচ্ছে আপেক্ষিকতাবাদ তত্ত্ব। সেই আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে পাওয়া যায় যে ভর, যে বস্তুর ভর আছে সেটাকে তুমি কি করতে পারো, শক্তিতে রূপান্তর করতে পারো। আবার এই শক্তিকেই আবার তুমি ভরেও রূপান্তর করতে পারো। মানে পৃথিবীতে টোটাল যে ভর প্লাস শক্তি, সেটা হচ্ছে ধ্রুবক। মানে শুধু শক্তি কিন্তু ধ্রুবক নয়, ভর প্লাস শক্তি এটা ধ্রুবক। তুমি ভরকে শক্তিতে রূপান্তরিত করতে পারো, আবার শক্তিকে ভরে রূপান্তরিত করতে পারো। এটাই হচ্ছে আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে পাওয়া যায়। তো এর থেকে আসছে ভর শক্তির সংরক্ষণ সূত্র। তার মানে কি, যে মহাবিশ্বে ভর ও শক্তির যে যোগফল সেটা হচ্ছে ধ্রুবক। তারা কিন্তু আলাদাভাবে, মোট ভর কিন্তু ধ্রুবক নয় বা মোট শক্তি ধ্রুবক নয়। ভর থেকে শক্তি রূপান্তরিত করতে পারি, আর শক্তি থেকে ভরেও রূপান্তরিত করা যায়। তাই ভর থেকে আমরা শক্তি পাই, শক্তি থেকে ভর পাই, কিন্তু টোটালটা সবসময় কিন্তু ধ্রুবক থাকে। এবার আসছি যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বুঝি, যে যান্ত্রিক শক্তি বলতে আমরা যেটা বলেছিলাম যে মেকানিক্যাল এনার্জি, মানে কাজ করা, আমরা যে বিভিন্ন কাজ করি না, যে কোনো যন্ত্র যে কাজ করে সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। যেমন গাড়ি চলছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তাই না? আমরা কোনো কাজ করছি, হাতুড়ি নিয়ে পেটাচ্ছি বা কোনো একটা হাঁটছি বা কোনো কিছু করছি, সেটা কিন্তু একটা যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি রয়েছে দুটো ভাগ, আমি বলেছিলাম, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি বলেছিলাম যে যখন কোনো বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে, যে কার্য করার সামর্থ্য হয়, সেটা হচ্ছে গতিশক্তি। আর স্থিতিশক্তি হচ্ছে বস্তুর অবস্থান পরিবর্তন বা আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে কার্য করার সামর্থ্য লাভ হয়, সেটা হচ্ছে স্থিতিশক্তি। এই যে দুটো শক্তি, গতিশক্তি আর স্থিতিশক্তি, তাদের যে যোগফল, এই দুটো জিনিস যদি যোগ করো, তাহলে টোটাল যে শক্তি পাবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি বলতে বোঝাচ্ছে যে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে কোনো বস্তুর স্থিতিশক্তি প্লাস গতিশক্তির যোগফলকে বলা হয় তার মোট যান্ত্রিক শক্তি। এবার যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলছে যে যখন ধরো কোনো সংস্থায় বা কোথাও যদি ধরো কোনো শক্তির যদি অপচয় না ঘটে, শক্তির অপচয় সম্পর্কে আমরা পরের ক্লাসে পড়বো, শক্তির অপচয় কী জিনিস কি। বাট জাস্ট এখনকার জন্য জেনে রাখো যে শক্তির অপচয় বলতে বোঝাচ্ছে যে যখন এমন কোনো বল বা বাধা থাকছে, কোথাও যদি এমন কিছু বাধা থাকে, তখন তার বিরুদ্ধে আমাকে কার্য করতে হয় এবং সেই কার্য আমাদের কী হয়, নষ্ট হয়। সেই কার্য আমরা কিন্তু ফিরে পাই না, তাই সেটাকে বলে শক্তির অপচয়। যেমন ধরো তুমি যদি হাঁটো বা গাড়ি চলে, তখন রাস্তার মধ্যে কী কাজ করে, ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণ বল কিন্তু কী করে, একটা বাধা দেয়। এই বাধার বিরুদ্ধে তোমাকে কাজ করে কী করতে হয়, তোমাকে এগিয়ে যেতে হয়। মানে তোমাকে এমন একটা বল প্রয়োগ করতে হবে সামনের দিকে, যাতে এই ঘর্ষণ বলের থেকে বেশি, তবেই তুমি সামনের দিকে এগিয়ে যাবে। এবং কত বলে এগিয়ে যাবে, যত তুমি দিলে আর যত পেছনের দিকে ঘর্ষণ বল, তার যে মানে লব্ধি F - F, সেটাই তুমি কিন্তু এইদিকে ত্বরণ সৃষ্টি করবে। মানে তোমার যদি ভর m হয়, তাহলে F - f/m, এটাই কিন্তু ত্বরণ সৃষ্টি করে। মানে এই লব্ধি বলটা, মানে এই -f, এটা কিন্তু তোমাকে সবসময় কী করতে হবে, যে বিয়োগ করতে হবে। তোমাকে এত পরিমাণ শক্তি তোমাকে নষ্ট করতে হবে, তাই সেটা হচ্ছে শক্তির অপচয়। এটা আমরা পরের ক্লাসে পড়বো। তবে জেনে রাখো যে ঘর্ষণ হচ্ছে বাধা, এবং এর বিরুদ্ধে আমাকে, এটা হচ্ছে একটা অপচয়ী বল। মানে এর বিরুদ্ধে আমাকে যে কাজটা করতে হবে, সেটা কিন্তু আমাদের নষ্ট হবে। তো নষ্ট বলতে সেই অর্থে নষ্ট হবে না, এটা কিন্তু শক্তি কিন্তু অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে।
বোঝা গেল? তো এই হচ্ছে যে এবার এই যে অপচয়ী বল ঘর্ষণ, এবার যদি এই রকম বল যে কোনো অপচয়ী বল যদি না থাকে, ধরো কোনো জায়গাতে কোনো অপচয়ী বল না থাকে, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে কোনো বস্তুর কী হবে, স্থিতিশক্তি প্লাস গতিশক্তির যে যোগফল, মানে যে মোট যে যান্ত্রিক শক্তি সেটা হবে কী হবে, ধ্রুবক থাকবে। তাহলে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি কখন ধ্রুবক থাকবে, যখন কোনো অপচয়ী বল থাকবে না। তো যখন কোনো অপচয়ী বল থাকবে না, যেমন ধরো ঘর্ষণ যদি না থাকে, তাহলে বস্তুর মোট যান্ত্রিক শক্তি কী থাকবে, ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব, যেখানে আমরা দেখতে পাই যদি কোনো অপচয়ী বল না থাকে, তাহলে পরে বস্তুর কী হয়, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তো প্রথম আমরা এক্সাম্পল যেটা দেখব সেটা হচ্ছে যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। মানে ধরো যে এটা ধরো পৃথিবী আমি ধরে নিলাম, তাহলে পৃথিবীর আকর্ষণে যদি কোনো বস্তু পড়ে, এবং যদি আমি বলি যে ধরো বায়ু আছে, বায়ুর যে বাধা সেটা আমি উপেক্ষা করলাম, ঠিক আছে, বায়ুর বাধা যদি উপেক্ষা করি, তাহলে পরে দেখা যাবে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু মোট যান্ত্রিক শক্তি কী হবে, ধ্রুবক হবে। এবং এটা আমরা এখন দেখব যে কিভাবে সেটা হচ্ছে। তো প্রথমে দেখো যে ধরো বস্তুটা এখানে আছে, এটা হচ্ছে এ বিন্দু, এবং মাঝে কোনো একটা বিন্দু আছে সেটা হচ্ছে বি বিন্দু, আর সেটা হচ্ছে যখন পড়লো সেটা হচ্ছে ধরো সি বিন্দু। এই যে তিনটে বিন্দুতে আমরা কি করব, মোট যান্ত্রিক শক্তি বার করব এবং দেখব যে সেগুলো সমান না, তাহলে বোঝা যাবে। তাহলে এ বিন্দু ধরো এই উচ্চতাটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, বোঝা গেল। এবার এই উচ্চতায় বস্তুটা ধরো এই বিন্দুতে হচ্ছে বস্তুটা হচ্ছে কি আছে, বস্তুটা হচ্ছে স্থির অবস্থায় আছে। তার মানে কি, বস্তু যখন স্থির অবস্থায় আছে তখন তার গতিশক্তি কী হবে, তাহলে প্রথমে বার করছি এ বিন্দুতে আমরা কী বার করব, একটা হচ্ছে গতিশক্তি দেখো, যখন এই এ বিন্দুতে বস্তু স্থির তাই গতিশক্তি 0। স্থিতিশক্তি বার করো, স্থিতিশক্তি দেখো যখন পৃথিবী পৃষ্ঠকে আমরা নির্দেশস্থল হিসেবে ধরে নিই, তখন তার সাপেক্ষে এই যে বস্তুর উচ্চতা কত, এইচ, তাহলে স্থিতিশক্তি কত হবে, এম, তার ভর ধরো এম, তাহলে এম, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, আর উচ্চতা কত এইচ, তাহলে স্থিতিশক্তি হচ্ছে এইচ। তাহলে হচ্ছে যান্ত্রিক শক্তি কত, যান্ত্রিক শক্তি হচ্ছে এই দুটোর যোগফল, গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতিশক্তি, তার মানে হচ্ছে 0 প্লাস mgh, মানে হচ্ছে mgh। তাহলে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত, mgh। এবার ধরো বি বিন্দুতে হচ্ছে আমরা বার করব। বি বিন্দু ধরো যে এই যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স, মানে উপর থেকে হচ্ছে এক্স, তার মানে এই দূরত্বটা কত, এটা হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে বি সির দূরত্ব কত, এইচ মাইনাস এক্স। তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত, দেখো ও কিন্তু এক্স দূরত্ব এ বিন্দুতে স্থির ছিল, সেখান থেকে হচ্ছে এক্স দূরত্ব এসছে, তারপরে ধরো বেগ হয়েছে ভি, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে যদি বেগ ভি হয়, তাহলে তুমি যদি এই সূত্রটা প্রয়োগ করো যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার জি যেহেতু নিচের দিকেই কাজ করছে আর তুমি নিচের দিকে আসছো, তো জি হচ্ছে পজিটিভ। এবার তাহলে ইউ স্কোয়ার, যখন বস্তুটা কি এ বিন্দুতে কী ছিল, স্থির ছিল, তাই ইউ হবে 0। আর কতটা দূরত্ব হচ্ছে, এইচের বদলে এখন হবে এক্স, কারণ হচ্ছে এক্স দূরত্ব এসছে। তাহলে তুমি পাচ্ছ যে ভি স্কোয়ার সমান হচ্ছে 2g ইন্টু এক্স। তাহলে গতিশক্তি বলতে কী হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে 2g এক্স, তাহলে পাচ্ছ mg ইন্টু এক্স। তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত, mg এক্স। এবার বি বিন্দুতে স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি, এটা কিন্তু অভিকর্ষীয় স্থিতিশক্তি, ঠিক আছে। এখানে কিন্তু স্থিতিস্থাপক স্থিতিশক্তি নেই, কারণ এখানে বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি আসছে। তো স্থিতিশক্তি এখানে কত হবে, তাহলে বি বিন্দুতে উচ্চতা কত আমি বলেছি, এইচ মাইনাস এক্স, তাহলে শক্তি কত হবে, স্থিতিশক্তি হচ্ছে এমজি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স। এবার তুমি যদি যোগফল বার করো যে টোটাল যান্ত্রিক শক্তি হচ্ছে বি বিন্দুতে, যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে গতিশক্তি হচ্ছে mg x প্লাস হচ্ছে স্থিতিশক্তি কত, mg h মাইনাস এক্স। এ দুটো যোগ করো, দেখো আসবে, দেখো mg x প্লাস mg h মাইনাস mg x, তাহলে mg x কেটে যাবে, কী পাবো, mg h। তাহলে বি বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি কত, সেটা হচ্ছে mg h।
mgh। এবার আমি সি বিন্দুতে বার করব। সি বিন্দু মানে হচ্ছে যখন বস্তুটা জাস্ট ভূপৃষ্ঠে পড়ার আগের মুহূর্তে, তখন ধরো বেগ হচ্ছে কি হয়, বেগ হচ্ছে ভি, আর সেই মুহূর্তে কী হবে, উচ্চতা 0, তার মানে হচ্ছে তার স্থিতিশক্তি 0। তাহলে স্থিতিশক্তি যদি আগে বার করে নিই, স্থিতিশক্তি কত হবে, কারণ বস্তুটা জাস্ট ভূপৃষ্ঠে জাস্ট পড়ার আগের মুহূর্তে, তখন কিন্তু স্থিতিশক্তি কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবার গতিশক্তি বার করতে হবে, গতিশক্তি মানে হাফ এম, বেগ হচ্ছে ধরো ভি স্কোয়ার। এবার আমাকে ভি স্কোয়ার বার করতে হবে যে ও কতটা দূরত্ব হলো, উপরে স্থির ছিল, এ বিন্দুতে স্থির ছিল, সেখান থেকে এই এইচ দূরত্ব কী করলো, ট্রাভেল করলো। তার মানে এবার বেগ হলো ভি, তাহলে ভি স্কোয়ার সমান যদি আমি ওই ফর্মুলাটা আবার ব্যবহার করি, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, নিচের দিকে নামছে, জি পজিটিভ, আর কত দূরত্ব হলো এইচ, আর ইউ সমান কত 0, তাহলে ভি স্কোয়ার সমান কী হয়েছে 2gh, জাস্ট বসিয়ে দাও, হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh, দেখো 2 কেটে গেল, mgh। তাহলে টোটাল যান্ত্রিক শক্তি কত হলো, টোটাল যান্ত্রিক শক্তি সমান হচ্ছে দেখো স্থিতিশক্তি 0 আর গতিশক্তি কত mgh, তাহলে কি পেলাম mgh। তাহলে দেখো এবার দেখো যে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি টোটাল কত ছিল mgh, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত mgh, আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত mgh। তাহলে এটাও mgh, এটাও mgh, আর এটাও mgh। মানে এ বিন্দুতে যা শক্তি, তাহলে এ বিন্দুতে মানে যা শক্তি মানে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে সি বিন্দুতে যান্ত্রিক শক্তি। মানে যখন একটা বস্তু পড়ছে, যখন উপরে ছিল তখনও যা যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান সি বিন্দুতে যান্ত্রিক শক্তি, মানে হচ্ছে ওর পুরোটা পথেই, মানে এ থেকে যখন উপর থেকে নিচে পড়লো তখন পুরো পথে কী হলো, ওর টোটাল যান্ত্রিক শক্তি কিন্তু ধ্রুবক থাকলো। বোঝা গেল? এবার আসছি পরের একটা উদাহরণ, সেটা হচ্ছে মসৃণ নততল বরাবর অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি কী হবে, ধ্রুবক থাকে। মসৃণ নততল বলতে, মসৃণ কথাটা যখনই বলছি তখন হচ্ছে কি বললাম, যে ঘর্ষণ নেই, তাহলে ঘর্ষণ হচ্ছে 0, ঠিক আছে। মসৃণ নততল মানে হচ্ছে ঘর্ষণ 0। তাহলে নততল যদি এইভাবে আমি আঁকি, এ হচ্ছে বস্তুর নততল, এটা হচ্ছে নততল। এবার ধরো এমন একটা বস্তু আছে, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। এখানে বস্তু একটা ধরো স্থির অবস্থায় আছে, ঠিক আছে। আর এই যে উচ্চতা, এইটা ধরো এইচ, আর আমি এগুলোর নাম দিলাম, যে ধরো এটা হচ্ছে সি, এটা ডি, এটা হচ্ছে এ, আর ঠিক আছে এইটা হচ্ছে তোমার হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে এই যে বস্তু তো যখন এ বিন্দুতে আছে তখন স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি হচ্ছে এইচ উচ্চতায় আছে, যদি আমি ধরে নিই যে এই সিডিটা হচ্ছে ধরো পৃথিবী পৃষ্ঠ বা নির্দেশ তল পৃথিবী পৃষ্ঠ, তাহলে স্থিতিশক্তি কত হবে, তাহলে এইচ উচ্চতায় আছে, তাহলে এম জি ইন্টু এইচ, কারণ এর ভর হচ্ছে ধরো এম, তাহলে এম জি এইচ হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি কত, গতিশক্তি বলছে যখন বস্তু এই বিন্দুতে কী আছে, আমি বলেছি স্থির অবস্থায় আছে, তাহলে গতিশক্তি বেগ কোনো থাকবে না, তাই গতিশক্তি হচ্ছে 0। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে, যান্ত্রিক শক্তি সেটা হবে mgh প্লাস হচ্ছে 0, মানে হচ্ছে mgh। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হচ্ছে mgh। এবার ধরো এই বস্তুটা কিছুক্ষণ পরে এখানে এসে থামলো, এখানে এলো, মানে থামেনি বাট আসছে, ঠিক আছে, পড়ছে, তো এখান থেকে এখানে এলো, এটা ধরো বি বিন্দু, আর ধরো এইটা হচ্ছে তোমার হচ্ছে এক্স দূরত্ব নেমেছে, ঠিক আছে। এবার তাহলে এই যে দূরত্ব, এই হাইটটা কত হবে এবার, তাহলে এটা ধরো আমি নাম দিলাম যে এটা ধরো এফ, এটা জি, এটা হচ্ছে ই, ঠিক আছে। তাহলে পরে দেখো এটা আমি ধরে নিই, এটা হচ্ছে বি, ধরো এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার বি, এটা ছিল তোমার এ, ঠিক আছে। তাহলে পরে দেখো যে ও দূরত্ব কত দূরত্ব হলো, এই বরাবর এক্স দূরত্ব এলো, মানে কি এক্স দূরত্ব নামলো। এবার
আমাকে কি বার করতে হবে, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বার করতে হবে, বি বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি বার করতে হবে। তাহলে প্রথমে বার করে নেব স্থিতিশক্তি। স্থিতিশক্তি কত দূরত্বে আছে, এই যে উচ্চতা এই দূরত্বটা আছে, তাহলে এই দূরত্ব এইটা হচ্ছে তোমার টোটাল দূরত্ব, এটা হচ্ছে বিএফ, ঠিক আছে। তাহলে এইটা সমান হচ্ছে দেখো এই দূরত্বটা, এটা হচ্ছে ইজি, তাহলে ইজি তাহলে বিএফ মানে তাহলে মানে টোটাল এমজি গণিত হচ্ছে উচ্চতা, তাই তো, উচ্চতা। তাহলে এমজি আর উচ্চতা কত, উচ্চতা দেওয়া হচ্ছে এ বিএফ, তাহলে বিএফ মানে আমি লিখতে পারছি বিএফ সমান কি দেখো ইজি, এইটা আর এটা সূত্র সমান, এবার হচ্ছে ইজিকে আমি লিখতে পারি এই মাইনাস এজি মাইনাস হচ্ছে এই। দেখো এই যে টোটালটা, এই টোটালটা হচ্ছে এজি, আর এই যে ছোটটুকু এটা হচ্ছে এই, তাহলে এইজি থেকে যদি এই বাদ দিই তাহলে আমি কি পাবো, এই ইজি পেয়ে যাব, আর ইজি মানে হচ্ছে বিএফ। এবার এজি মানে হচ্ছে দেখো এইচ, তার মানে হচ্ছে এইচ, আর এই যে এইটা দেখো এইখানে যদি আমি আবার আঁকি এইটা, তাহলে এটা ছিল এ, এটা ই, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে ধরো নততলের নতিকোণ হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে থিটা। তাহলে এই কত হবে দেখো, তুমি যদি এই বার করো, এটা ধরো সামথিং, এটা কত হবে যদি আমি সাইন থিটা বার করি, সাইন থিটা সমান কত হচ্ছে, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এই দূরত্বটা এক্সও এসছে, তাহলে এই দূরত্বটা হবে সাইন থিটা সমান হচ্ছে লম্ব হচ্ছে এই বাই অতিভুজ হচ্ছে এক্স, তাহলে এই সমান কত হবে এক্স সাইন থিটা, তাহলে এটা হচ্ছে এক্স সাইন থিটা। তাহলে তুমি হচ্ছে স্থিতিশক্তি কত পাবে, এমজি ইন্টু হচ্ছে বিএফ হচ্ছে এইচ মাইনাস এক্স সাইন থিটা, এটা হচ্ছে তোমার বি বিন্দুতে স্থিতিশক্তি। এবার তুমি বার করবে কি গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি কত হবে হাফ এম। এবার ধরো বেগ হচ্ছে, ধরো এখানে হচ্ছে বেগ হচ্ছে ভি, তাহলে হচ্ছে গতিশক্তি কত পাবে হাফ এম ভি স্কোয়ার। এবার এই ভিটা দেখো, এই ভিটা যখন আসছে তখন এই বস্তু যখন নিচে পড়ছে তখন তার ত্বরণ কত হয়, তুমি যদি দেখে থাকবে, যখন হচ্ছে একটা এরকমভাবে যখন একটা নততল থাকে এবং তার উপরে একটা বস্তু থাকে, এই বস্তুতে কি কোন বল কাজ করে সেটা যদি দেখো, যে এটা যদি থিটা হয় তাহলে এই দিকে কাজ করে কি এমজি, আর এটাও হবে কত থিটা, এটা হয় এমজি কস থিটা, আর এই বরাবর হবে এমজি সাইন থিটা। তাহলে এই যে যদি ধরো ঘর্ষণ বল না থাকে তাহলে এই এমজি সাইন থিটার জন্য কিন্তু বল নিচের দিকে পড়বে, তাহলে বল কত হচ্ছে এমজি সাইন থিটা। আর বস্তুর ভর যদি এম হয় তাহলে ত্বরণ কত হবে এমজি সাইন থিটা বাই এম, মানে এফ বাই এম, তো সেটা হচ্ছে জি সাইন থিটা। তাহলে বস্তুর নততলের উপর বস্তুর ত্বরণ কত হয় জি সাইন থিটা। তাহলে বস্তু এ বিন্দুতে যখন ছিল, এখানে ধরো এ বিন্দুতে ছিল তখন বস্তু স্থির ছিল, মানে ইউ তোমার 0 ছিল, আর ত্বরণ হচ্ছে তোমার জি সাইন থিটা। কত দূরত্ব হলো সেটা হচ্ছে এক্স, তাহলে পরে বেগ কত হবে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু এক্স, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার সমান 0 প্লাস 2, এই জি এর বদলে এখানে কী হবে এ হবে 2x, তাহলে 2 ইন্টু এ সমান হচ্ছে জি সাইন থিটা ইন্টু এক্স, তার মানে হচ্ছে তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2x জি সাইন থিটা। তাহলে এটা পেলাম 2x জি সাইন থিটা। তাহলে এবার যদি আমি গতিশক্তি বার করি তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে 2x জি সাইন থিটা, তাহলে দেখো 2 কেটে গেল, এম জি এক্স সাইন থিটা পেয়ে গেলাম, এম জি এক্স সাইন থিটা। তাহলে আমি গতিশক্তি পেয়ে গেলাম বি বিন্দুতে এম জি এক্স সাইন থিটা, স্থিতিশক্তি পেয়ে গেছি, তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে, তাহলে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে, যান্ত্রিক শক্তি হবে স্থিতিশক্তি হচ্ছে এমজি, তাহলে স্থিতিশক্তি প্লাস হচ্ছে গতিশক্তি, তাহলে এমজি এইচ মাইনাস এক্স সাইন থিটা প্লাস গতিশক্তি কত এমজি এক্স সাইন থিটা, তাহলে এমজি এক্স সাইন থিটা। তাহলে তুমি দেখো যে এটা যদি দেখো এমজি এইচ এখান থেকে পাবো, মাইনাস এমজি এক্স সাইন থিটা পাবো, প্লাস এমজি এক্স সাইন থিটা কেটে যাবে, আমি পাবো এমজি এইচ।
তাহলে বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত mgh। এ বিন্দুতে দেখো মোট যান্ত্রিক শক্তি এটা হচ্ছে এ বিন্দুতে পেয়েছিলাম mgh। এবার আর একটা হচ্ছে সি বিন্দু, মানে যখন হচ্ছে বস্তুটা এইখানে এলো, তাহলে মানে কি গোটা দূরত্ব এটা হচ্ছে তোমার এসি, তাহলে এটা যদি তোমার সি বিন্দু ধরি তাহলে টোটাল কত হলো, এখান থেকে যে এখানে এলো সেটা হচ্ছে এসি দূরত্ব এলো, এসি দূরত্ব, ঠিক আছে। তাই পুরোটা হচ্ছে এসি দূরত্ব নামলো। আর এখানে গিয়ে কী হবে, বস্তুটার কী হবে, উচ্চতা 0 হয়ে গেল, তার মানে হচ্ছে উচ্চতা এবার হচ্ছে 0। তাহলে সি বিন্দুতে যদি বার করি, সি বিন্দুতে উচ্চতা হচ্ছে 0, আর বেগ ধরো আমি ধরলাম ম্যাক্সিমাম বেগ সেটা হচ্ছে ভি। তাহলে উচ্চতা যেহেতু 0, তাহলে স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি হবে mg ইন্টু 0, তার মানে হচ্ছে 0। আর বেগ যদি ভি হয় তাহলে গতিশক্তি বার করতে হবে, গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এবার আমাকে বার করতে হবে ভি স্কোয়ার। তাহলে ত্বরণ আমি জানি যে ত্বরণ হচ্ছে তোমার হচ্ছে এ সমান হচ্ছে জি সাইন থিটা, ত্বরণ হচ্ছে এটা। আর কত দূরত্ব গেল, এই যে দূরত্বটা গেল সেটা হচ্ছে এসি দূরত্ব গেল আমি বললাম। তাহলে এসি দূরত্ব যদি যায় তাহলে হচ্ছে দূরত্ব মানে এস যাচ্ছে এসি, আর তোমার হচ্ছে ইউ হচ্ছে কত 0, তাহলে ভি স্কোয়ার সমান কত হবে ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ইউ স্কোয়ার 0 প্লাস 2as কত হবে 2a, এ মানে হচ্ছে জি সাইন থিটা, আর এটা এ আর এস সমান হচ্ছে এসি। তাহলে এটা হচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2g সাইন থিটা ইন্টু এসি। এবার যদি আমি এই ত্রিভুজটা দেখি, পুরো নততলটা যদি দেখি এরকমভাবে, যে এই যে পুরো নততলটা যদি দেখি, তাহলে এইটা হচ্ছে তোমার ধরো এ, এটা যদি তোমার সি হয় তাহলে পরে এটা যদি তোমার ধরো এইচ ছিল, এটা তোমার এইচ ছিল, তাহলে পরে যদি এক্ষেত্রে দেখো তুমি যে এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান হচ্ছে এইচ বাই এসি। তাহলে এসি সমান হচ্ছে, এসি সমান কী পাবে, এসি সমান হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব হচ্ছে এইচ বাই লম্ব, তাহলে এইচ সমান লিখতে পারো আমি এসি সাইন থিটা, তাহলে এইচ সমান আমি এসি সাইন থিটা লিখতে পারি। এবার এটা যদি আমি বসাই তাহলে এসি সাইন থিটা দেখো এখানে আছে, সেখানে আমি এইচ লিখছি, তাহলে হচ্ছে তাহলে 2g ইন্টু হচ্ছে এইচ পেয়ে যাব। আবার এটা যদি এবার বসিয়ে দেয় গতিশক্তি, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh, 2 কেটে গেল mgh। তাহলে টোটাল যান্ত্রিক শক্তি কত পাবো, টোটাল যান্ত্রিক শক্তি সমান হচ্ছে, দেখো স্থিতিশক্তি হচ্ছে 0, গতিশক্তি হচ্ছে mgh, তাহলে কী পেলাম mgh। তাহলে দেখো এবার লক্ষ্য করো যে তোমার হচ্ছে এ বিন্দুতে যখন বস্তুটা এই যে নততলের উপরে ছিল তখন এ বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি কত ছিল mgh। যখন মধ্যেখানে কোনো বিন্দুতে বি বিন্দুতে তখন তার কত যান্ত্রিক শক্তি ছিল mgh। আর সি বিন্দুতে যখন বস্তুটা নিচে নেমে গেল তখন যান্ত্রিক শক্তি কত mgh। মানে এই পুরো নততল বরাবর যখন একটা মসৃণ নততলের উপর বস্তুটা পড়ছে তখন যে কোনো বিন্দুতে ওর যান্ত্রিক শক্তি কিন্তু সমান থাকছে, মানে ধ্রুবক থাকছে। তাই মসৃণ নততল বরাবর অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি কী হবে, ধ্রুবক হবে। এবার হচ্ছে আর একটা লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে যে একটি হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন যখন উপরে উঠতে থাকে তখন তার মোট যান্ত্রিক শক্তি কী হয়, ধ্রুবক থাকে। মানে ধরো একটা যদি বেলুন নিয়ে নাও, এরকমভাবে একটা বেলুন যদি উপরে ওঠে, এই যে একটা বেলুন ধরো, সো এই বেলুনটা যখন মাটিতে থাকছে তখন এটা উপরের দিকে কী হবে, উঠবে। কেন উঠবে, কারণ এর তো একটা ভর আছে, তাই না, যে এই যে বেলুনটার ভর যদি এম হয় তাহলে নিচের দিকে কী কাজ করে, mg কাজ করে। এবার যখন তুমি বেলুনটা ছেড়ে দেবে তখন দেখবে বেলুনটা উপরের দিকে উঠছে, তার মানে হচ্ছে যে এর উপরে একটা বায়ুর বাধা উপরের দিকে কাজ করছে, সেটা ধরো একটা এফ প্রাইম, তাহলে এই এফ প্রাইম এই mgর থেকে বেশি, এর জন্য কী হচ্ছে ও নিজে নিজেই এই উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে কি লব্ধি যেটা সেটা হচ্ছে এফ প্রাইম মাইনাস mg, এই যে এই বলের প্রভাবে কী হচ্ছে ও উপরের দিকে উঠছে। তাহলে এইটা হচ্ছে ওর ওপর কি একটা বল, যেটা হচ্ছে উপরের দিকে ওর কাজ করছে, যেটা হচ্ছে নিজে নিজে, আমাকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করার দরকার পড়ছে না। তাহলে বস্তুর যদি, তাহলে লব্ধি বল কত এফ, আর ওর ভর হচ্ছে এম, তাহলে এই বেলুনের ত্বরণ কত হবে, ত্বরণ হচ্ছে এফ বাই এম, এই হচ্ছে ওর ত্বরণ। এবার ধরো যে তাহলে ভূপৃষ্ঠে কী হচ্ছে, ভূপৃষ্ঠে ওর এইচ হচ্ছে 0,
উচ্চতা 0, আর যখন স্থির থাকছে তখন কী হবে, বেগ হচ্ছে 0। তাহলে এই যে ধরো কোনো একটা বিন্দুতে, ধরো এটা ভূপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে ওর স্থিতিশক্তি কত, আমরা স্থিতিশক্তি বার করি, স্থিতিশক্তি হবে, যেহেতু উচ্চতা 0 আর ভূপৃষ্ঠকে যদি আমি নির্দেশতল ধরে নিই তাহলে স্থিতিশক্তি কত হবে, 0 হবে। আর গতিশক্তি কত হবে, গতিশক্তি হচ্ছে 12 mv², এবার যেহেতু গতিশক্তি কী হচ্ছে এখানে একটা মানে পৃথিবী পৃষ্ঠে 0, তাই হচ্ছে বেগ 0, তার মানে গতিশক্তি 0। তাহলে টোটাল যান্ত্রিক শক্তি সেটা কত হবে, 0 + 0 মানে 0। মানে পৃথিবী পৃষ্ঠে যখন ছিল তখন বেলুনের টোটাল যান্ত্রিক শক্তি কত হবে, 0 হবে। এবার ধরো বেলুনটা উঠতে উঠতে ধরো একটা পজিশন এখানে এলো, এটা হচ্ছে এ বিন্দুতে, ঠিক আছে। তো এই দূরত্বটা আমি ধরলাম, এই দূরত্বটা হচ্ছে এইচ, মানে এইচ উচ্চতা উপরে বেলুনটা উঠলো। তাহলে তুমি বলো যে এক্ষেত্রে ওর বেগ কত হবে। এবার যদি বেগ না ধরি তাহলে পরে আমি যদি ওর স্থিতিশক্তির পরিবর্তন কত হবে, ঠিক আছে। তাহলে পরে এইচ উচ্চতায় যখন এইচ উচ্চতায় উঠছে, এইচ উচ্চতায় কী করব, আমি হচ্ছে ওর স্থিতিশক্তি বার করব আর গতিশক্তি বার করব, আর গতিশক্তি বার করব। যদি আমি স্থিতিশক্তি বার করি তাহলে দেখি যে যেহেতু একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু বাইরে থেকে আমরা কিন্তু কোনো বল প্রয়োগ করছি না, ওর ওপরে একটা বায়ুর বাধা কাজ করছে, বায়ুর ঊর্ধ্বমুখী একটা চাপ কাজ করছে, সেই জন্য কিন্তু ও উপরের দিকে উঠছে, সেই জন্য। তাহলে কি এখানে কিন্তু যেমন ধরো একটা বস্তু যখন নিচের দিকে পড়ে অভিকর্ষের প্রভাবে, তখন কার্য কী হয়, কার্য হচ্ছে ঋণাত্মক হয়। মানে হচ্ছে যখন বস্তু অভিকর্ষের দিকে পড়ছে মানে বল দ্বারা কার্য হচ্ছে, তখন হচ্ছে কার্য হচ্ছে ঋণাত্মক, বলের বিরুদ্ধে কার্য হচ্ছে ধনাত্মক। বোঝা গেল? সেই জন্য যখন হচ্ছে বায়ুর বাধা উপরের দিকে কাজ করছে, সেই বায়ুর বাধাই কিন্তু ওর উপর প্রযুক্ত বল, তাহলে বল দ্বারা তার ফলেই কিন্তু সে উপরে উঠছে। তাই বল দ্বারা কৃতকার্য কত হচ্ছে, বল দ্বারা কৃতকার্য সেটাই হচ্ছে ওর ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক। তার মানে এইচ উচ্চতায় যদি যায় তাহলে তার কি হবে, তার কৃতকার্যের পরিবর্তন, কৃতকার্য কত করতে হবে, সেটাই হচ্ছে নেগেটিভ হবে। কতটা, যে যতটা দূরত্ব গেল, তাহলে কৃতকার্য বলতে বল যতটা প্রয়োগ হচ্ছে এফ ইন্টু সরণ হচ্ছে কত, এইচ, তাহলে -FH, এইটাই হবে কিন্তু ওর স্থিতিশক্তির পরিবর্তন, যে -FH। এখানে মাইনাসটা আসছে কিন্তু পুরোটাই কিন্তু ঋণাত্মক কৃতকার্যের জন্য। আর ঋণাত্মক কৃতকার্য হচ্ছে কারণ হচ্ছে যে বায়ুর বাধা কাজ করছে, সেটা কিন্তু নিজে থেকেই হচ্ছে, বাইরে থেকে আমরা বল প্রয়োগ করছি না, তাই এটা হচ্ছে বল দ্বারা কৃতকার্য, তাই হচ্ছে কৃতকার্য ঋণাত্মক, আর সেই জন্য -FH। এবার হচ্ছে গতিশক্তি যদি বার করি, তাহলে গতিশক্তি সমান কি, 12 mv²। আমি ধরে নিলাম যে এই যে এ বিন্দুতে বেগ হচ্ছে ধরো v, তাহলে আমি বার করব যে v কত। তাহলে যখন তোমার হচ্ছে পৃথিবী পৃষ্ঠে ছিল তখন হচ্ছে u = 0, আর তোমার ত্বরণই বার করেছি a সমান হচ্ছে F/m, যেটা উপরের দিকে কাজ করছে, তার ফলে হচ্ছে তাহলে v² সমান হচ্ছে u² + 2a ইন্টু হচ্ছে s। এবার u² সমান হচ্ছে 0 + 2a সমান হচ্ছে F/m, আর s হচ্ছে কত উচ্চতা গেল, সেটা হচ্ছে h। তাহলে দেখো এটা হচ্ছে v² সমান হচ্ছে F/m ইন্টু h। তাহলে গতিশক্তি কত হবে, 12 mv², সমান হচ্ছে F/m ইন্টু h। তাহলে 12 m, আর একটা 2 ছিল, তাহলে এখানে 2 ছিল, তাহলে 2 কেটে গেল, কেটে গেল, তাহলে কী পেলাম, FH। তাহলে টোটাল যে যান্ত্রিক শক্তি কত হবে, স্থিতিশক্তি কত, -FH, আর গতিশক্তি কত, FH। দেখো FH -FH কী হবে, কেটে যাবে। তাহলে টোটাল যান্ত্রিক শক্তি কত, 0। আর পৃথিবী পৃষ্ঠে যান্ত্রিক শক্তি কত ছিল, 0। তাহলে পৃথিবী পৃষ্ঠেও হচ্ছে যান্ত্রিক শক্তি 0, আর আবার একটা উচ্চতাতেও যান্ত্রিক শক্তি, এইচ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত, 0। তার মানে কি, তার টোটাল যে যান্ত্রিক শক্তি সেটা কি থাকছে, ধ্রুবক হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে না। তাহলে টোটাল যান্ত্রিক শক্তি হচ্ছে সমান। তাহলে এই যে বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো অপচয়ী বল না থাকে, তখন কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি কী হবে, ধ্রুবক হবে। বোঝা গেল?
এবার কিছু উদাহরণ দেখে নিই এখান থেকে। সেটা হচ্ছে যে 200 মিটার উচ্চতা থেকে মাটিতে জল পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। তাহলে ধরো একটা 200 মিটার উচ্চতা ছিল, এটা ছিল 200 মিটার। এখান থেকে কী হচ্ছে, জল গড়িয়ে পড়ছে, তারপরে এইভাবে অনুভূমিকভাবে জলটা একটা বেগে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলো অন্য কোনো শক্তির যদি অপচয় না ঘটে তাহলে জল কী বেগে বেরিয়েছে। ধরো বেগ হচ্ছে ভি, তাহলে এখানে গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। আর স্থিতিশক্তি কত, 0। এখানে হচ্ছে স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি এম জি ইন্টু এইচ। গতিশক্তি কত, 0। তাহলে টোটাল যান্ত্রিক শক্তি কত হবে, এম জি এইচ। আর টোটাল শক্তি কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই দুটো কী হবে, সমান হবে। তাহলে এম জি এইচ সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কারণ হচ্ছে শক্তির অপচয় থাকছে না। তাহলে এম জি এইচ সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে। তাহলে এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh। তাহলে ভি সমান হচ্ছে √2gh। এর বসিয়ে দাও যে 2g হচ্ছে 9.8, এইচ হচ্ছে, এইচ কত দিয়েছে, 200 মিটার, 200। এই যদি বার করো তুমি পাবে 62.61 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে কী হবে, জল গড়িয়ে যাচ্ছে। এখানে তাহলে যেহেতু শক্তির অপচয় হয়নি, তাহলে শক্তির সংরক্ষণ হবে। তাহলে এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির বলতে গেলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ, শুধু একটা শক্তির হবে না, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র থেকে এটা পাচ্ছি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। ওকে, আর একটা কোশ্চেন, যে একটি সরল দোলকের পিণ্ডের ভর 10 গ্রাম, কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। একটা সরল দোলক মানে হচ্ছে এখান থেকে যদি একটা সরল দোলক এইভাবে ঝোলে, যে পিণ্ডের ভর হচ্ছে এম হচ্ছে, এটা হচ্ছে পিণ্ড, এটাকে বলা হয় পিণ্ড, সেটা হচ্ছে এম হচ্ছে কত, 10 গ্রাম। কার্যকর দৈর্ঘ্য মানে এই দূরত্বটা হচ্ছে কত, 13 সেমি। তাহলে কার্যকর দৈর্ঘ্য মানে এল ধরো 13 সেমি। পিণ্ডটিকে ঝুলন বিন্দুগামী উল্লম্ব রেখা, এটা হচ্ছে তোমার ঝুলন বিন্দুগামী উল্লম্ব রেখা হচ্ছে এটাই। এখান থেকে 5 সেমি দূরে টেনে ছেড়ে দেওয়া হলো, মানে 5 সেমি মানে এখান থেকে হচ্ছে এতটা 5 সেমি দূরে, এখান থেকে তাহলে এইভাবে টানা হলো, মানে এইভাবে আছে। তাহলে এইটা হচ্ছে তোমার, মানে সরি, এটাকে যদি ভালো করে আঁকি তাহলে এটা হবে যে এরকম যদি হয়, তাহলে এই হচ্ছে তোমার পিণ্ডটা এইভাবে আছে। আর এই যে এইটা ছিল তোমার হচ্ছে প্রাথমিক অবস্থান। তো মানে এখান থেকে এইভাবে এইটা ছিল তোমার হচ্ছে উল্লম্ব রেখা। সেখান থেকে কী হলো, এটা হচ্ছে 5 সেমি দূরে টেনে ছেড়ে দেওয়া হলো, 5 সেমি দূরে এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে 13 সেমি, আর এটাও হচ্ছে কিন্তু টোটালটা হচ্ছে 13 সেমি। তাহলে এটা যদি ও ধরি, এটা যদি এ ধরি, এটা বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে এটা বলছে যে ওবি সমান হচ্ছে 13 সেমি, আর এটা সমান হচ্ছে ওসি সমান 13 সেমি, আর এই এবি সমান হচ্ছে 5 সেমি। তাহলে তোমাকে এইটা বার করতে হবে, এইটা কত হবে, ওএ সমান হচ্ছে, তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য নাও তাহলে হবে √ওবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে পেলে ওবি স্কোয়ার সমান হচ্ছে, ওবি স্কোয়ার হচ্ছে 13 স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 13 কত হয়, 169, 5 5 25, মানে হচ্ছে √144 মানে 12 সেমি। তাহলে ওএ সমান 12। তাহলে এবার দেখো যে ওসি সমান হচ্ছে ওএ প্লাস এসি। তাহলে হচ্ছে তোমাকে যদি এটা বার করি তাহলে এসি সমান কত হবে, ওসি মাইনাস ওএ। তাহলে ওসি মাইনাস ওএ, তাহলে ওসি সমান আমি পেলাম কি, ওসি সমান হচ্ছে 13 সেমি, আর ওএ সমান 12 সেমি, তাহলে 1 সেমি। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে ওসি মানে এই যে দূরত্ব, এই দূরত্বটা, এই হাইট এখান থেকে এতটা হাইট কত হলো, এইচ, এটা আছে 1 সেমি। এবার কি বলছে দেখো, যে 5 সেমি দূরে টেনে ছেড়ে দেওয়া হলো যখন পিণ্ডটি সর্বনিম্ন বিন্দু অতিক্রম করে। সর্বনিম্ন বিন্দু মানে হচ্ছে এইটা সি বিন্দু, সি বিন্দুতে অতিক্রম করে তার গতিশক্তি কত হবে। তাহলে যদি ধরো এই সি বিন্দুতেই আমি হচ্ছে নির্দেশ তল ধরলাম, এটাই হচ্ছে ধরো নির্দেশ তল। তাহলে এক্ষেত্রে তাহলে সি বিন্দুতে যখন থাকবে, সি বিন্দুতে ওর গতিশক্তি থাকবে, কিন্তু স্থিতিশক্তি কী হবে, স্থিতিশক্তি 0 হবে, স্থিতিশক্তি 0 হবে, গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। তার মানে টোটাল যান্ত্রিক শক্তি কত হবে, যেটা গতিশক্তি সেটাই হবে তার যান্ত্রিক শক্তি। আর এই যে বি বিন্দুতে ওর কী হবে, ও কিন্তু বলেছে টেনে ছেড়ে দেওয়া হলো, মানে বি বিন্দুতে জাস্ট ছাড়া হলো, মানে গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে 0।
আর স্থিতিশক্তি কত হবে, যে কতটা উপরে আছে সেটা হচ্ছে এইচ আমরা বার করেছি, সেটা হচ্ছে 1 সেমি। আর তাহলে mg ইন্টু এইচ, তাহলে এইচ হচ্ছে 1 সেমি। এবার দেখো এখানে কিন্তু সমস্ত কিছু গ্রামে দেওয়া আছে, সেমিতে দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাকে কিসে বার করতে হবে, অবশ্যই সিজিএস পদ্ধতিতে বার করতে হবে। তাহলে এম হচ্ছে কত 10 গ্রাম, জি কত হয় সিজিএসে 980, আর এইচ হচ্ছে কত হচ্ছে, এইচ আমি বার করছি 1 সেমি, তাহলে কত পেলাম 9800। সিজিএসে হচ্ছে কার্যের একক হচ্ছে বা শক্তির একক হচ্ছে আর, তাহলে 9800 আর। তাহলে এই হচ্ছে মোট, তাহলে বি বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি কত, যান্ত্রিক শক্তি সেটা হচ্ছে, তাহলে গতিশক্তি 0, স্থিতিশক্তি হচ্ছে এটা, তাহলে টোটাল যান্ত্রিক শক্তি হচ্ছে আমার হচ্ছে 9800 আর। তাহলে যেহেতু ওর এই সরল দোলকের ক্ষেত্রে যদি আমি বলি যে কোনো অপচয়ী বল না থাকে, তাহলে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে প্রত্যেকটা অবস্থানে, যেখানেই থাকুক না কেন। তাহলে এই সি বিন্দুতে যখন নামবে তখন তার যান্ত্রিক শক্তি সমান হবে। এবার যেহেতু গতিশক্তি স্থিতিশক্তি 0 হবে, তাহলে গতিশক্তি যেটা সেটাই হবে টোটাল যান্ত্রিক শক্তির সমান। তাহলে গতিশক্তি কত হবে 9808। এটাই দেখো তোমার চেয়েছে যে পিণ্ডটি যখন সর্বনিম্ন বিন্দু অতিক্রম করবে তখন তার গতিশক্তি কত হবে, তাহলে অ্যান্সার হবে 9808। তো আজকে এই পর্যন্তই। তাহলে একবার জাস্ট বলে দিই যে কোন কোন জিনিসগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। তাহলে শক্তির রূপান্তরে জাস্ট কী কী মানে মনে রাখতে হবে, শক্তির রূপান্তর হচ্ছে যে এক রূপ থেকে অন্য রূপে যাওয়া। তোমাদের পরীক্ষাতে হচ্ছে বিভিন্ন উদাহরণ দিয়ে দেবে যে বলো যে এই যে উদাহরণে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে। যেমন ধরো একটা লাইট বাল্বে কী হচ্ছে, কারেন্ট থেকে কী হয় আলো পায়। সেরকম যদি আমি জেনারেটর চালাই সেখান থেকে আমি কী পাই, মেকানিক্যাল থেকে হচ্ছে মানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই। তো এরকম একটা উদাহরণ দিয়ে দেবে, সেখান থেকে তুমি বলে দেবে যে বলো যে কোন রূপ থেকে কোন রূপে হচ্ছে। ঠিক আছে। শক্তির সংরক্ষণ সূত্র বলতে বোঝাচ্ছে যে পৃথিবীতে মোট শক্তি ধ্রুবক। আর তারপর যখন আইনস্টাইন যখন এলো তখন তিনি বললেন যে না, টোটাল ভর আর টোটাল শক্তি হচ্ছে ধ্রুবক, ভর থেকে শক্তিতে রূপান্তরিত হতে পারে বা শক্তি থেকে ভরে রূপান্তরিত হতে পারে। যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি বলছে যখন কোনো অপচয়ী বল না থাকে, যেমন ধরো ঘর্ষণ বল বা বায়ুর বাধা না থাকে, তখন যে টোটাল গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সেটা হবে যান্ত্রিক শক্তি, সেটা হচ্ছে ধ্রুবক থাকবে। আর এরকম অনেক উদাহরণ হচ্ছে অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি কী হবে, ধ্রুবক থাকবে। তারপরে মসৃণ নততল বরাবর যখন অভিকর্ষের প্রভাবে কোনো পতনশীল বস্তু হয় তার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। আর শেষে দেখলাম যে একটা বেলুন যখন উপরে ওঠে, একটা বেলুন যখন অভিকর্ষের মানে এই উপরে মানে হাইড্রোজেন গ্যাস পূর্ণ যখন বেলুন উপরে ওঠে তখন তার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। আর আরও একটা যখন এই অঙ্কে দেখলাম তখন হচ্ছে যে একটা সরল দোলকের ক্ষেত্রেও কিন্তু কী হয়, টোটাল যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, আর যারা গ্রুপে আছে তারা অবশ্যই মেসেজ করো যদি কোনো প্রবলেম থাকে তবেই। ওকে, থ্যাংক ইউ।